নমস্কার, রুদ্রাগ্নির সাজঘরের গপ্পতে আপনাদের আবার স্বাগত জানাই। আজ এই সাজঘরের গপ্পে যার সাথে আলাপ করাবো আপনাদের, আমার বড় হওয়ার সাথে তার বড় হওয়াটা খুব জড়িত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। রুদ্রাগ্নির জন্মলগ্ন থেকে বলা যায় রুদ্রাগ্নির সাথে যার নাচের জন্ম হয়েছে, সেই একটি মানুষ যে আজ পরিপূর্ণ নারী হতে চলেছে, তার বড় হওয়ার সাথে সাথে রুদ্রাগ্নিও বড় হয়েছে। নমস্কার, আজকে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি শ্রেয়া। শ্রেয়া, তোর পরিচয়টা যদি একটু দিস। নমস্কার, আমি শ্রেয়া অড্ডি। আমি সদ্য ক্লাস 12 পাস করলাম, আর আমি এখন ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করছি। শ্রেয়া এবছর উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, আইসিএসসি বোর্ড থেকে অসম্ভব ভালো রেজাল্ট করেছে, 95% মার্কস পেয়ে। শ্রেয়ার এই জার্নিটা আমরা একটু ওর মুখ থেকেই শুনবো। পড়াশোনার পাশাপাশি নাচটা কিভাবে চলেছে? পড়াশোনার পাশাপাশি একটু তো ডিফিকাল্ট ছিল, যেহেতু আমার পরিবারে বাবার দিক থেকে খুবই কনজারভেটিভ ওরা, যেহেতু সবাই আমার পিসিরা টিচার। খুব একটা সাপোর্ট কোনোদিনই পাইনি তাদের থেকে, কারণ একটা বয়স অবধি ডেফিনেটলি, যখন খুব ছোট ছিলাম ক্লাস 5 অবধি ঠিক আছে, নাচটা একটা অ্যাক্টিভিটি, ফাইন, ঠিক আছে। বাট যখনই ক্লাস 6 হয়ে গেল, এবার তুই নাচটা ছাড়, এটাই ছিল, নাচটাই কিছু হবে না, পড়াশোনার দিকে ধ্যান দে, কারণ পড়াশোনাটাই তোকে এগিয়ে নিয়ে যাবে। বাবা কোনোদিন আমি বলবো না ওই মেন্টালিটি বাবার ছিল, কারণ যখনই বাবা দেখলো আমি অ্যাচিভমেন্টগুলো নাচের সাথে সাথে পড়াশোনার সাথেও আনছি, বাবা দুটোতেই খুব প্রাউড ফিল করতো। কিন্তু পিসিটা অলওয়েজ বাবাকে ইনফ্লুয়েন্স করেছে ওয়ান অফ দি আদার, বাট সেটা আমি কোনোদিন অ্যাফেক্ট করতে দিইনি এডুকেশন কি, কারণ আমার একটাই পয়েন্ট ছিল, কারণ আমার মা খুব স্ট্রাগল করেছে আমাকে নাচে ভর্তি করার জন্য। মায়ের খুব আশা ছিল নিজে একটা ডান্সার হবে, করে উঠতে পারিনি। মায়ের হাতে তখন একটা ফুটো ছিল বলে মাকে স্পোর্টসে যেতে হয়েছিল। মা যখনই আমাকে দেখতো ছোটবেলায় নাচের মানে তখন খুব ছোট, ডান্স বাংলা ডান্স হতো তখন, আর রিয়ালিটি শোটা, আর আমি টিভির সামনে গিয়ে ঠাম্মার ঘরে নাচতাম। তো আমার ঠাম্মা তখন বলেছিল মেয়েকে তাহলে নাচে ভর্তি করে দাও। মাও খুব খুশি হয়েছিল তাহলে আমার মেয়ে নাচ করবে। তো তখনই সেই থেকে আমার নাচের জার্নি শুরু। আর এটাই বলবো যে পিসিরা যেহেতু এই চ্যালেঞ্জটা আমায় ছুঁড়ে দিয়েছিল, আমি কোনোদিনই তাদেরকে রাইট প্রুফ করতে দিইনি। আমি এডুকেশনটার সাথে সাথে ব্যালেন্স করেছি নাচটাকে, কারণ আমি মনে করি যদি দুটোই তুমি ঠিকভাবে ভালোবাসো, আমার মনে হয় সেটা কাউকে এফেক্ট করতে পারে। এটা নিজের উপর ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে তুমি ব্যালেন্স কি করে করছো। লাইফ ইজ অল অ্যাবাউট ব্যালেন্স। তো ব্যালেন্স তুমি যদি করতে পারো, প্রচুর জায়গা, একটাই জীবন, সবকিছু করতে হবে। একদমই তাই, খুব বড় কথা। ব্যালেন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্সিং যদি না থাকে আমরা কিন্তু কোনো কিছুই অ্যাচিভ করতে পারি না। শ্রেয়া সম্পর্কে অনেক কিছু বলার আছে, অনেক গল্প জমে আছে। আমার বেড়ে ওঠার সাথে সাথে শ্রেয়ার বড় হওয়া। শ্রেয়া যখন প্রথম আমার কাছে আসে তখন আমার নিজেরই পড়াশোনা কমপ্লিট হয়নি, তখন আমি শ্রেয়ার টিচার হই। সেই জার্নিটা একটু বল শ্রেয়া। আমার ছোটবেলা থেকে খুব একটা কিছু মনে নেই, কিন্তু আমার এটুকুনি মনে আছে, ম্যাম চশমা পরতো তখন, আর বলছি ম্যাম একটা ব্রাউন লিপস্টিক পরতো, এখনো ম্যাম পরে সেটা। আর ম্যাম এরকম একটা হ্যাঁ টি শার্ট আর জিন্স পরে আসতো ম্যাম, আর ক্লাস নিত। আমার তখন ফার্স্ট ভরতনাট্যম ক্লাস, তার আগে আমি কত্থক শিখতাম। তো ম্যাম মাঝে মাঝে বলতো আমাকে যে কত্থকের একটু পাটা করে দেখা। তারপরে ভরতনাট্যমটা এইভাবেই শুরু হয়েছে। সেখান থেকে ম্যামের সাথে একটা ডিফারেন্ট ক্লাসে আমি শিখতাম। তারপরে পুরোটাই আমি ট্রাভেল করেছি ম্যামের সাথে সাথে, এই ক্লাস থেকে ওই ক্লাস, ওই ক্লাস থেকে। তারপরে যখন ফাইনালি রুদ্রাগ্নি নামটা হলো, সেটা একটা আর একটা সেলিব্রেশন হয়েছিল। তো একটা লম্বা জার্নি, মানে আমি ছোটবেলা থেকে, মানে আমার আধা জিনিস মনে নেই। ছোটবেলা থেকে জার্নিটা যে ওর মনেই নেই ভালো করে, সেই 2-2.5 বছর বয়স থেকে ওর হাত ধরে মায়ের সাথে আসা, সেখান থেকে আজকে রুদ্রাগ্নিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে একটি নারী পরিপূর্ণ হয়ে। তো সেই জার্নিটা নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না। রুদ্রাগ্নির প্রথম জন্মলগ্ন থেকে কোনোদিনই সবটা স্মুথলি এগোয়নি, কিন্তু তারপরেও তাদের অভিভাবকরা ভরসা করেছেন রুদ্রাগ্নিকে। সেই ভরসা করে আজকে রুদ্রাগ্নির সাথে তারা এতগুলো বছর কাটিয়ে তারা আজকে এই জায়গায় পৌঁছেছে। তো সেই জার্নিটায় তুই একটা অনেক বড় ইতিহাসের সাক্ষী রুদ্রাগ্নি। এই জার্নিতে তোর অ্যাচিভমেন্টগুলো যদি একটু বলিস।
যদিও লিস্ট অনেক বিশাল, তবু যেগুলো যেগুলো মনে পড়ছে। আমার খুব ছোটবেলায় মনে আছে ফার্স্ট আমি অল বেঙ্গলে, তখন খেলার ভবনে হতো অল বেঙ্গল মিউজিক কনফারেন্সটা, সেখানে ফার্স্ট আমার ম্যাম শিখিয়েছিল আমাকে কাদা দিলি নাচতে। আমার নাম ছিল নাটুগুড়ি ক্লাসে। আর এখনো মনে আছে বড় আন্টি আসতো প্রত্যেকদিন বৃহস্পতিবারের ক্লাসে, আমাদের আর্ট হাউস শেখাতো। সেই কাকাইকে দেখতাম, কাকাই ছিল তখন। প্রথম কাদা দিলি পারফরমেন্স আমি করেছিলাম অল বেঙ্গলে, সেখানে ফার্স্ট হই। তারপরে পরপর সেখানে ভরতনাট্যম, সাথে ক্রিয়েটিভ ফোক, আমরা ওখানে কম্পিটিশনে নাম দিয়েছি। তারপরে আরো কত কি আছে, সারস্বতের কম্পিটিশন, হ্যাঁ ভেরি রিসেন্ট। এমপি মিউজিক কমিউনিকেশন, ওটাও ভেরি রিসেন্ট। তার আগে কত কিছু, মানে প্রচুর কিছু করেছি, আধা জিনিস সত্যি মনে নেই। মানে এত বড় জার্নি যে ছোটবেলার অনেক কিছুই এত কিছুর সাথে অনেকটা হালকা হয়ে যাওয়া খুব স্বাভাবিক, এত কিছু করে ওঠা। মাস মানে আমাদের ছিল এমন কি ম্যাম, প্রত্যেক প্রায় 2-3 মাস অন্তর অন্তর আমরা কম্পিটিশন করতাম। হ্যাঁ, সেটা ছিল। ইভেন তখন যখন অ্যাকচুয়ালি কম্পিটিশনও হতো, প্রচুর হতো। ওখানেও আমরা যেখানে তখন শিখতাম, আমাদের রুদ্রাণী ফার্স্ট যেখানে ছিল, ওখানেও আমরা গ্রুপ পারফরমেন্স প্রচুর করেছি। রেডি হয়ে দৌড়ে ছুটে চলা, এসে চেঞ্জ করা, আবার ছুটে চলা, চেঞ্জ করা, ওই একটা জার্নি ছিল, মানে খুব মজার জার্নি ছিল। এখন সেই থ্রিলটা নেই, তখন ওই থ্রিলটা একটা ছিল। এখন ক্লাসে অনেক বেশি কনসেন্ট্রেট করা হয় অ্যাকচুয়ালি। ছোটবেলায় তখন পারফরমেন্স, বিভিন্ন জায়গায় কম্পিটিশন, সেগুলো ছিল, কিন্তু এখন ওরা ক্লাসিক্যাল ডান্সটা যেহেতু কনসেন্ট্রেট করছে, সেহেতু সেই সময়টা ওদের দিতে হয়, খুব স্বাভাবিক সেটা। কিন্তু আমি যে প্রশ্নটা তোকে করতে চাই যে এই যে ক্লাসিক্যাল ডান্স ফর্মটা নিয়ে ভাবনা চিন্তা, এইটা তোর কি মতামত? আগামী দিন এইটা তোর জীবনে কতটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব পড়াশোনার পাশাপাশি? আমি প্ল্যান করে রেখেছি পুরোপুরি। সেটা হলো এডুকেশনটা ডেফিনেটলি আমার কাছে খুব ইম্পর্টেন্ট, নাচটাকে আমি এডুকেশন হিসেবেই দেখি। আপাতত আমি ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্সে নিয়ে এগোতে চাই আমার মাস্টার্স অবধি। তারপরে হয়তো 2 বছর চাকরি করব, ওটা প্ল্যান আছে। তারপরে আমার নাচটা নিয়ে আমি তারপরে গ্যাপ নিতে চাই, তারপর নাচটা নিয়ে আমি পড়বো, নাচটা নিয়ে তারপর কন্টিনিউ করার ইচ্ছা আছে। মানে কাউকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, নিজেকেও ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। লাইফ এখন প্রচুর লম্বা, নাচটা তার সাথে থাকবে, কিন্তু নাচটাকে নিয়ে আমি করতে চাই। তো আগে যাদেরকে চ্যালেঞ্জ ছোঁড়ার কথা, তাদেরকে আমি চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়ে তারপরে ঠিক আমি নাচটা নিয়ে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বোঝাই যাচ্ছে, অনেককে উত্তর দেওয়ার আছে, ও সেই উত্তরগুলো দিক, সেই উত্তর দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে, সবটাই আপনারা দেখতে পাচ্ছেন, ওর কাছে শুনতেও পাচ্ছেন। এই যে তোর নাচ নিয়ে ভাবনা চিন্তা, এই তোকে তোর স্কুল, তোর সামাজিক জায়গায় সবটা থেকে কতটা প্রতিষ্ঠা, মানে স্পেসিফিক্যালি শ্রেয়া নাচ করে বা এটা নিয়ে তোর কি ইম্প্যাক্ট তৈরি হয়েছে? স্কুল থেকে আমি লোরাটো ধর্মতলাতে ফার্স্ট শুরু করি। সেখান থেকে আমি আমার পুরো ছোটবেলা থেকেই ক্লাস 10 অবধি টিচাররা খুব সাপোর্টিভ ছিল। মানে আমার এখনো মনে আছে, ফার্স্ট আমি যখন ক্লাস 6-এ উঠি, অবভিয়াসলি ক্লাস 5 অবধি একটা জুনিয়র ভাব থাকে, ক্লাস 6-এ একদমই আলাদা হয়ে যায়, দিদির একটু বুলি হয়ে যায় মাঝে মাঝে। তো সেইখানে আমাদের ফার্স্ট লখনৌতে আমাদের ইন্টার লোরাটো ফেস্ট ছিল, সেখানে আমি খুব মানে একটু ক্যাজুয়াল ফিলিংয়েই গেছিলাম যে হব না, হয়তো নেবে না, কারণ একটু হয়তো পার্সিয়ালিটি থাকতে পারে, আমি তো কেউ নই, সবে ক্লাস 6-এ উঠেছি, কি আর হবে। তো গেছিলাম, আমাকে সিলেক্ট করে। তারপর আমার এখনো মনে আছে আমাদের কম্পোজিশন ছিল ফিউশন, ক্লাসিক্যাল অ্যান্ড ফিউশন। ফার্স্ট তাণ্ডব একটা কোরিওগ্রাফি ছিল, সেটা আমি করেছিলাম, আমরা থার্ড হয়েছিলাম সেইটাতে। তো সেইখান থেকে আমার মানে ছোটবেলা থেকে ডেফিনেটলি জুনিয়র টিচার আমাকে অলওয়েজ, মানে যে কোনো প্রোগ্রামে আমি কোরিওগ্রাফি করতাম টিচারের সাথে সাথে, বাট ক্লাস 6 থেকে মানে সবাই জানতে পারলো, মানে দিদিরা, জুনিয়ররা, মানে শ্রেয়ডি ডান্সার, মানে এই একটা ব্যাপার, মানে পড়াশোনার সাথে সাথে ও পুরোটা ম্যানেজ করে। সেই ক্লাস 6 থেকে আমার শুরু, যে সবকটা ফেস্ট যাই হতো, আমাদের স্কুলে কোনো ডান্স টিচার ছিল না, তাই আমি কোরিওগ্রাফি করতাম। তো সেখান থেকে আমি একটাই কথা স্কুল থেকে বেরোনোর সময় আমার প্রিন্সিপালও বলেছে, ইভেন টিচাররা, সাবজেক্ট টিচাররাও বলেছে যে নাচটা কোনোদিন যেন না ছাড়িস, ছাড়লে তোর সাথে সম্পর্ক কেটে যাবে। এটা অনেক বড় প্রাপ্তি, সবাই স্কুল থেকে এই প্রাপ্তি হয়তো পায় না,
যে ডান্সার শ্রেয়া সে পড়াশোনায় অসাধারণ, এটা সত্যি অনেক বড় গর্বের অপেক্ষা রাখে না, যে সত্যি আমাদের কাছে এটা বিশাল বড় গর্ব। শ্রেয়া, শ্রেয়া, এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ছে, দিনের বেশিরভাগটা সময় মানুষ সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, তো এইটা নিয়ে তোর কি বক্তব্য? যে নাচ, আমরা গুরু শিষ্য পরম্পরায় বিশ্বাসী, তো সেখানে সোশ্যাল মিডিয়া কি কখনো টিচার হয়ে উঠতে পারে? না, ওইটাই আমার পয়েন্ট। আমি নিজেও রিলস দেখি, প্রচুর নিউ ডান্স ট্রেন্ডস আসছে দেখি। আমি বলছি না যে কপি পেস্ট করা যায় না, ট্রেন্ডস ইজ অল অ্যাবাউট কপিং পেস্টিং, এই ব্যাপারটাই। ইউটিউবে অনেক কিছু শেখা যায়, বাট প্রফেশনালি যদি আমি বলি যে নাচটাকে নিয়ে ইনডেপথ কোনো কিছু শেখা, বা আমরা এতগুলো কম্পোজিশন করি, সব কিছুর একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে, সেইটা আমাকে ইউটিউব বলছে। আমি প্রচুর আইটেমও দেখেছি, আমি নিজে বলছি নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে কোনো আইটেম যেগুলো ম্যাম শেখাতো ক্লাসিক্যালি আইটেম, আমি সেগুলো আবার গিয়ে ইউটিউবে সার্চ করতাম যে ডিফারেন্ট কোরিওগ্রাফি দেখা যায়। হ্যাঁ, কিন্তু কোনোদিন আমি এখন পর্যন্ত হাতের তাল দেখলাম না, একটাও হাতের তাল কিভাবে বলতে হয়, বলতে হয়, কিচ্ছু দেখিনি। তো আমি বলছি হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ইজ পার্ট অফ লাইফ নাও, টেকনোলজির সাথে সাথে ডেফিনেটলি গ্রো করবে, বাট গুরু শিষ্য পরম্পরাটা কোনোদিন সোশ্যাল মিডিয়া নিতে পারে না, এই কারণে কারণ অনেক কিছু শেখার আছে। যেমন মা আমাদের প্রথম গুরু, মায়ের গাইডেন্স কোনোদিন ভোলা যাবে না। মানুষ, মা মরে গেলেও মায়ের গাইডেন্স আমরা ভুলতে পারবো না। সেরকমভাবে যেই গুরুর কাছে আমি নাচ শিখি বা আঁকা শিখি বা গান শিখি, সেই ব্যাকগ্রাউন্ডটা কোনোদিন অন্য সোশ্যাল মিডিয়া যতই ট্রাই করো ট্রেন্ডের সাথে আমরা এগোতে পারি, বাট এইটা কখনো ট্রেন্ড কখনো পরম্পরাকে ভাঙতে পারে না, এটাই সকলের বক্তব্য, যে ট্রেন্ড যতই আসুক না কেন পরম্পরা পরম্পরা হয়েই থেকে যায়। তোর ছোট ছোট বন্ধুদের কি বলতে চাস আগামী দিন যারা নাচ নিয়ে ভাবছে বা নাচটাকে প্রফেশন করতে চায় বা স্বপ্ন দেখছে? আমি এটাই বলবো, নাচটা নিয়ে এগিয়ে যদি সত্যি ভালোবেসে থাকো, ইটস নট দ্যাট কেউ বলছে কেউ নাচছে তো আমিও নাচি। কারণ আমি অনেককেই দেখেছি প্যারেন্টসরা জাস্ট পুশ করে দেয় যে নাচটা কর, তোকে দেখাতে হবে, ওই তো ওই মেয়েটা নাচছে, ও নাচছে, তুইও নাচটা কর। ওইটা না, যদি জেনুইনলি ভালোবাসো, আমি এইভাবে বলছি যে আমি যেমন নিজেকে বলি, যখনই বসে থাকি কানে দুটো, মানে হয়তো আমি ডিস্টার্ব ফিল করছি, কানে দুটো হেডফোন গুঁজে দিয়ে, মা বলে কি দুটো হেডফোন গুঁজে রাখি সারাক্ষণ ধরে, হেডফোন গুঁজে দিয়ে গান শুনি, বাট আমার মাথায় অলওয়েজ একটা কোরিওগ্রাফি ওই গানটার ব্যাপারে। ইটস নট দ্যাট খালি ক্লাসিক্যালি, কন্টেম্পোরারি বেসিস হতে পারে, একটা কোরিওগ্রাফি অলওয়েজ মাথায় চলছে। মাঝে মাঝে হয়তো আমি করি বা মাঝে মাঝে জাস্ট ভাবছি ওটা নিয়ে। তো সত্যি ওই জেনুইন ভালোবাসা যদি থাকে নাচটা নিয়ে, তাহলে প্লিজ এগিয়ে যাও। এখন মানে নাচটা ইটস নট দ্যাট ক্যারিয়ার হবে না, এখন ইন্টারন্যাশনালি আমার মনে হয় ইন্ডিয়াতেই সবাই মানে বোর্ড ফিল করে ক্লাসিক্যাল ডান্স, বাট রিসেন্টলি আমার একটা বাইরের ইউনিভার্সিটি থেকে একটা প্রফেসর আমার ইন্টারভিউ নিয়েছিল, তো সে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর হবি, হোয়াট আর ইউর হবিস। আমি বলেছিলাম যে ডান্সিং। তো উনি বলে কুড ইউ এলাবোরেট অন দ্যাট। তো সেই যখন আমি ইলাবোরেট করেছিলাম, উনি নিজেও জানেন যে ইন্ডিয়াতে ভেরিয়াস ফর্মস অফ ক্লাসিক্যাল ডান্স ফর্মস আছে, আর সেটা নিয়ে যখন উনি নিজেও বেসিক জিনিসগুলো জানেন, আর উনি এটাও বলেন যে এখানে দিজ আর ভেরি রেকগনাইজ। তো যদি মনে করো যে ন্যাশনালি হয়তো ইন্ডিয়াতে কমে যাচ্ছে এটার দাম, মনে করো ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো ইন্টারন্যাশনালি ইফ ইউ রিয়েলি লাভ ইট। তাহলে বুঝতেই পারছেন অনেক দূর স্বপ্ন দেখছে আমাদের বন্ধুরা, আমাদের ছাত্রীরা, সেই পথে ওরা এগিয়ে যাক। ভবিষ্যৎ নিয়ে ভাবনা তো শুনলাম, শুধু একটাই প্রশ্ন করব, নাচ তোকে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকার কতটা পাসওয়ার্ড হয়ে উঠছে? নাচ আমার মনে হয় ফিজিক্যালি আমি যদি ভালো থাকি, মেন্টালি সেই ক্ষেত্রে আমি ভালো থাকবো। তো নাচ আমার কাছে একটা থেরাপিউটিক ওয়েতে অনেক হেল্প করেছে। আমার ক্লাস 10-এ ওই যেরকম বোর্ডসের সময় একটু থামিয়ে দিতে হয় নাচটা, ওই কয়েক মাসের জন্য আমার ওটাও হয়েছিল, বাট ওটা ক্লাস থেকেই হয়েছিল। আমি ঘরে নাচতাম ঠিকই, ঘরে আমি সবসময় নেচে গেছি, কারণ প্র্যাকটিসটা ছিল অলওয়েজ। মানে হয়তো আমি আইটেমস প্র্যাকটিস করছি না, বাট আমি মুভমেন্টে অলওয়েজ যাচ্ছি নাচের সাথে। তো কারণ নাচটা যদি আউট অ্যান্ড ডেড হয়ে যেত, আমি ডেড হয়ে যেতাম ওখানে, আমার দ্বারা ইম্পসিবল। নাচ নিয়ে আমি অলওয়েজ ছোটবেলা থেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছি, কিছু বাজছে ওখানে, আমিও নাচতে শুরু করে দিচ্ছি, হাত পা চলছে। তো ওই রকম আমি ছিলাম, মা খালি মেরে মেরে দাঁড়া দাঁড়া, ঠিক নাচছিস কেন রাস্তার মধ্যে, এই ব্যাপারটা অলওয়েজ ছিল ছোটবেলা থেকে। তো নাচটা একটা আমার কাছে থেরাপির মতো
শুধু যে মানে প্যাশন হিসেবেই তা নয়, নাচটাকে আমি সত্যি জেনুইনলি ভালোবাসি, থেরাপির মতো কাজ করে। যখনই ডিপ্রেসড একটু ফিল করি বা ডাউন ফিল করি, স্ট্রেসড ফিল করি, নাচ ইজ অলওয়েজ দেয়ার। তো সেইভাবে হেলদি রেখেছি নিজেকেও, এখনো মাইন্ডও হেলদি আছে। তাহলে নাচ ভালো থাকার পাসওয়ার্ড হতেই পারে, সেটা আপনারা শুনলেন ওদের কাছ থেকেই। শ্রেয়াকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আরো সুন্দর হয়ে উঠুক, দীর্ঘ যাত্রাপথ আরো সুন্দর হোক, তোর প্যাশন, তোর স্বপ্ন পূরণ হোক। ভালো থাকবেন, দেখা হবে।